একজন কালো রোগা বেঁটে লোক তাঁদের কাছে এসে অসন্তুষ্ট কণ্ঠে বললেন, মশাই, আপনাদের এখানে কোনো প্রয়োজন আছে? তিনি বিধুবাবু। এমন সময় জয়ন্তর প্রবেশ, তার হাতে একটা লম্বা ব্যাগ। সে এসেই বললেন, কি ব্যাপার? বিধুবাবু বললেন, আপনি আবার কে? জনৈক ব্যক্তি। থানা তল্লা শেষ হয়েছে? বুঝেছি, আপনিও পুলিশের কোনো কেষ্টবিষ্টু। দেখুন, আমার মতো একজন বিশিষ্ট ভদ্রলোককে অকারণে আজ আপনারা যে হয়রানটা করলেন, আমি কিন্তু তা ভুলবো না। আমি চোর, আমি থিবর মণি চুরি করেছি। তাহলে আমার সমস্ত বাড়ি তছনছ করো, চোরাই মাল পাওয়া গেল না কেন? মনের বন্দরে দাঁড়িয়ে নোয়ার গল্প জাহাজ এখন শুধু গল্পের সাগরে পাড়ি দেওয়ার অপেক্ষা। এই ছাড়লো গল্প জাহাজ। উঠে পড়ুন শিগগিরই। রকমারি গল্পের 7 সমুদ্র পেরিয়ে চলুন আমরা যাই অনন্য এক আনন্দ সাগরে। নোয়ার গল্প জাহাজ। শুনবেন হেমেন্দ্র কুমার রায়ের গল্প ব্রহ্মরাজের পদ্মরাগ। পাঠ সন্দীপ দে। জয়ন্তর হাতে বাজছে বাঁশি। যখন কাজের অভাব হয় তখন বাঁশি হয় তার সাথী। ইজি চেয়ারে কাত হয়ে মানিক পড়ছে খবরের কাগজ। সকালের কচি রোদ ঘরের ভিতরে প্রবেশ করছে ধীরে ধীরে। সিঁড়ির উপরে ভারী ভারী পায়ের শব্দ শোনা গেল। জয়ন্তর বাঁশি হলো বোবা। দরজার সামনে দেখা দিলে বিপুল এক ভুঁড়ি। গোয়েন্দা বিভাগের ইন্সপেক্টর সুন্দরবাবুর ভুঁড়ি। কলকাতায় অদ্বিতীয়, অন্তত মানিকের মতে। জয়ন্ত বললে, সুপ্রভাত। সুন্দরবাবু বললেন, বাঁশি বাজাতে বাজাতে থামলে কেন? মানিক খবরের কাগজখানা পাশের টেবিলে নিক্ষেপ করে বলল, আপনার ভয়ে। মানে? কোকিল কোনোদিন মত্তহস্তির মন মজাতে সাহস করে না। হ্যাঁ, আমি মত্তহস্তি? মানিক। জয়ন্ত চেঁচিয়ে তাড়াতাড়ি ভৃত্যের উদ্দেশ্যে বলল, মধু, চা, টোস্ট আর এক পোঁচ শিগগিরই নিয়ে আয়, সুন্দরবাবুর খিদে পেয়েছে। সুন্দরবাবু হেসে ফেলে বললেন, না, এরপরে আর রাগ করা চলে না দেখছি। কি বলো মানিক? মানিক সাই দিয়ে বললে, হ্যাঁ, সেটা বোকামি হবে। আপনি আর যা কিছু হন, বোকা নন। সার্টিফিকেটের জন্য ধন্যবাদ বলেই সুন্দরবাবু চেয়ারকে শব্দিত করে বসে পড়লেন। জয়ন্ত বলল, তারপর এত সকালে এদিকে যে? চাকরির দায়ে নতুন কেস আর নতুন প্রহসনও বলতে পারো। প্রহসন? কিন্তু এই প্রহসনটা বিয়োগান্ত হওয়া অসম্ভব নয়। ব্যাপারটা কি? খুবই সহজ, কিন্তু খুব অপূর্ব। ঘটনাটা খুলেই বলুন না। বলছি, সব ঘটনাই খুলে বলবো। আগে ব্রেকফাস্টটা সেরে নি, কারণ মধু এসে সামনে দাঁড়িয়ে আছে। বলেই সুন্দরবাবু বিপুল বিক্রমে এক পুঁচকে আক্রমণ করলেন। সুন্দরবাবু যা বললেন তা হচ্ছে এই, মোহন মল্লিক কলকাতার একজন বিখ্যাত ধনী। তার শখও যথেষ্ট। সম্প্রতি তিনি একখানি প্রসিদ্ধ ও পুরাতন পদ্মরাগ মণি ক্রয় করেছেন। মণিখানি ছিল ব্রহ্মদেশের শেষ রাজা থিবর রত্নভাণ্ডারের একটি প্রধান অলংকার। থিবর রাজ্যচ্যুত হওয়ার পর মণিখানি অন্য লোকের হাতে গিয়ে পড়ে, তারপর নিলামে ওঠে। মোহনবাবু সেখানে 40,000 টাকায় কিনে নেন। মণির আসল দাম নাকি 60,000 টাকার কম হবে না। কাল সকালবেলায় মোহনবাবু নিজের বৈঠকখানার টেবিলের সামনে বসে থিবর মণি পরীক্ষা করছিলেন। এমন সময় তাঁর বাল্যবন্ধু সুরেন্দ্রবাবু আরেকটি ভদ্রলোকের সঙ্গে ঘরের ভিতরে প্রবেশ করলেন। সুরেন্দ্রবাবু বললেন, ওহে মোহন, ইনি হচ্ছেন প্রসিদ্ধ জাদুকর বিধুভূষণ বসু। তুমি এর সঙ্গে আলাপ করতে চেয়েছিলে, তাই একে নিয়ে এলুম। মোহনবাবু উঠে দাঁড়িয়ে বিধুকে অভ্যর্থনা করে বললেন, আসুন আসুন বিধুবাবু, বসতে আজ্ঞা হোক। সুরেনের মুখে আপনার ম্যাজিক দেখাবার শক্তির কথা শুনেছি। নানা খবরের কাগজেও সেই কথা পড়ে আপনার সঙ্গে আলাপ করবার জন্য উৎসুক হয়ে আছে। সুরেনবাবু ও বিধুবাবু টেবিলের অন্য ধারে গিয়ে আসন গ্রহণ করলেন। মোহনের হাতের দিকে তাকিয়ে সুরেনবাবু বললেন, তোমার হাতে ওটা চকচক করছে কি হে?
মোহনবাবু বললেন, থিবর মণি কাল তোমাকে যার কথা বলেছিল, অপূর্ব এক সৌন্দর্য, একবার হাতে নিয়ে দেখো। সুরেনবাবু মণিখানি নিয়ে বিস্ময়ে মুগ্ধ হয়ে বললেন, চমৎকার, চমৎকার। বিধুবাবুও মণিখানি নিজের হাতে নিয়ে পরীক্ষা করলেন খানিকক্ষণ, তারপর বললেন, এ মণির বিশেষত্ব কি? মোহনবাবু বললেন, সবচেয়ে দামি পদ্মরাগ মণির রং হয় কপত রক্তের মতো, এখানে সেই জাতীয়, আকারেও অসাধারণ। বিধুবাবু আর কিছু না বলে মণিখানি ফিরিয়ে দিলেন। মোহনবাবু রত্নটিকে একটি হাতির দাঁতের কৌটোর মধ্যে পুরে টেবিলের উপরে নিজের সামনে রেখে দিলেন। তারপর বিধুবাবুকে অনুরোধ করলেন ম্যাজিকের দু একটা নমুনা দেখানোর জন্য। বিধুবাবু হাসি মুখে মোহনবাবুর অনুরোধ রক্ষা করলেন। তার মন রাখবার জন্য কেবল একটি দুটি নয়, আধ ঘন্টা ধরে নানা রকম ভেলকির খেলা দেখালেন। তারপর হঠাৎ জরুরি কাজ আছে একথা বলে বিদায় নিয়ে চলে গেলেন। খানিকক্ষণ পর প্রস্থান করলেন সুরেনবাবু। মোহন মল্লিক রত্নটিকে আর একবার দেখবার জন্য কৌটোটি খুলেই চমকে উঠলেন সবিস্ময়ে। কৌটো খালি, থিবর মণি অদৃশ্য। সুন্দরবাবু বললেন, এই হচ্ছে প্রধান ঘটনা, এরপর আর কি শুনতে চাও? জয়ন্ত বললে, ঘটনাটা নতুন ধরনের বটে। এটা কি চুরির মামলা? তাছাড়া আর কি বলবো, মণিখানা যে টেবিলের উপর থেকে পড়ে হারিয়ে যায়নি সে বিষয়ে তো কোনো সন্দেহ নেই। কিন্তু চোর বলে কাকে সন্দেহ করেন? মোহনবাবুর মতে সুরেনবাবু কোন রকম সন্দেহের অতীত। তিনি বলেন, সুরেন কেবল তাঁর বিশ্বস্ত বাল্যবন্ধু নন, তিনি অত্যন্ত সাধু, আর তাঁর নিজের সম্পত্তির মূল্য 30 লক্ষ টাকা। তাহলে বাকি রইল কেবল বিধু। হ্যাঁ, কিন্তু মোহনবাবুর সম্মুখে বসে কেমন করে সে চুরি করলে? সে জাদুকর, নানা রকম হাতের কায়দা জানে, লোকের চোখকে ফাঁকি দেওয়াই তার পেশা। আমার বিশ্বাস ওই অদ্ভুত ভেলকি দেখিয়ে দর্শকদের অন্যমনস্ক করে কোনো কৌশলে সে থিবর মণি হস্তগত করে সরে পড়েছে। খুব সম্ভব আপনার অনুমান মিথ্যে নয়। তা আপনি এখন কি করতে চান? আমি যাচ্ছি এখন তার বাড়ি খানা তল্লাশি করতে। তার বাড়ি কোথায়? মানিক বসু লেনে, ওই কাটাখানেক জায়গার উপরে একটা ছোট্ট পুরনো দোতলা বাড়ি, উপরে দুখানা ঘর, 3 নম্বর বাড়ি। সে বিখ্যাত জাদুকর হতে পারে, কিন্তু তার অবস্থা তো ভালো নয়। কিন্তু থিবর মণিকে সে এতক্ষণ সরিয়ে ফেলেনি? অসম্ভব। মোহনবাবু পুলিশে খবর দিতে একটু দেরি করেন। বিধুর বাড়ির চারিদিকে পুলিশের পাহারা বসেছে। আমি খবর নিয়ে জেনেছি যে কাল থেকে আজ পর্যন্ত সে একবারও বাড়ির বাইরে পা বাড়ায়। কিন্তু তার বাড়িতে মণি না পেলে তাকে চোর বলে গ্রেপ্তারও তো করতে পারবেন না। তার বিরুদ্ধে আদালতে গ্রাহ্য হয় এমন প্রমাণ কোথায়? বেশ, তবে চেষ্টা করে দেখুন। তা তোমরা এসো না আমার সঙ্গে? আপনার আপত্তি নেই তো? বিলক্ষণ না, কি যে বলো। জয়ন্ত 2 চক্ষু মুদে চেয়ারের উপরে এলিয়ে চুপ করে রইল। 1, 2, 3, 4, 5 মিনিট কাটল, তবু সে নীরব, নিস্পন্দ। মানিক জয়ন্তের স্বভাব জানত। সে বুঝলে তার বন্ধু এখন গভীর চিন্তায় নিযুক্ত। সুন্দরবাবু অধীর কণ্ঠে বললেন, ওয়ে ভাই, ঘুমিয়ে পড়লে নাকি? জয়ন্ত সাড়াও দেয় না, নড়েও না, চোখও মেলে না। সুন্দরবাবু বললেন, বেলা বেড়ে যাচ্ছে, আর তো দেরি করতে পারি না। জয়ন্ত হঠাৎ চোখ খুলে চেয়ারের উপর সোজা হয়ে বসে চিৎকার করে উঠল, হয়েছে, হয়েছে। সুন্দরবাবু চমকে উঠলেন, বললেন, জয়ন্ত বললে, সুন্দরবাবু, আজ কালী পুজো না? হ্যাঁ, কিন্তু ধান ভানতে শিবের গীত কেন? বিধুর বাড়ি খানা তল্লাশ করে যদি বামাল না পান, তাহলে আমি কি করব জানেন? কি আবার করবে? জয় মা কালী বলে বাজি ছুড়ব। মানে ভেবে দেখলুম বিধু চোর চূড়ামণি না হয়ে যায় না। হ্যাঁ, কিন্তু বাজি ছোড়ার মানে কি?
পরে বলবো। আপাতত মানিককে নিয়ে আপনি বিদুর বাড়ি থেকে অগ্রসর হন। ঘন্টাখানেকের মধ্যে আমিও আপনার সঙ্গে যোগদান করবো, বুঝলেন? কিছুই বুঝলাম না। তা এখন যাবে না কেন? এখনো আমার বাজার করা হয়নি বলেই জয়ন্ত উঠে পড়ে ঘর থেকে বেরিয়ে গেল নস্য নিতে নিতে। হতাশভাবে মাথা নাড়তে নাড়তে সুন্দরবাবু বললেন, বরাবরই জানি জয়ন্ত ছোকরার মাথায় ছিট আছে। এইবারে ছিট বোধহয় একেবারে পাগলামিতে পরিণত হয়। আর চুরির সঙ্গে কালী পুজোর বাজি ছোড়ার সম্পর্ক কি বাবা? মানিক বললে, তা জানি না, তবে এটা জানি জয়ন্ত খুশি হলেই ঘন ঘন নস্য নেয়। খামখা বাজার করবার জন্য ওর এত মাথা ব্যথা হলো কেন কে জানে। মানে তোমার বন্ধুটিকে একেবারে অদ্ভুত। যা বলেছেন। এখন চলো, পাগলকে নিয়ে আর মাথা ঘামিয়ে কাজ নেই, বিদুর বাড়ির দিকে পদচালনা করা যাক। খানাতল্লাশ ব্যর্থ হল। বিদুর সমস্ত বাড়িখানা তন্ন তন্ন করে খুঁজেও থিবর পদ্মরাগ মণির কোনো সন্ধানই পাওয়া গেল না। ছোট বৈঠকখানার মাঝখানে দাঁড়িয়ে সুন্দরবাবু নিরাশ স্বরে বললেন, মানিক, আমাদের কাদা ঘাঁটাই সার হলো। একজন কালো রোগা বেঁটে লোক তাঁদের কাছে এসে অসন্তুষ্ট কণ্ঠে বললেন, মশাই, আপনাদের এখানে কোনো প্রয়োজন আছে? তিনি বিধুবাবু। এমন সময় জয়ন্তর প্রবেশ। তার হাতে একটা লম্বা ব্যাগ। সে এসেই বললেন, কি ব্যাপার? বিধুবাবু বললেন, আপনি আবার কে? জনৈক ব্যক্তি। খানাতল্লা শেষ হয়েছে? বুঝেছি, আপনিও পুলিশের কোনো কেষ্টবিষ্টু। দেখুন, আমার মতো একজন বিশিষ্ট ভদ্রলোককে অকারণে আজ আপনারা যে হয়রানটা করলেন, আমি কিন্তু তা ভুলবো না। আমি চোর, আমি থিবরমণি চুরি করেছি। তাহলে আমার সমস্ত বাড়ি তছনছ করো, চোরাই মাল পাওয়া গেল না কেন? এই কথা আমি লাট সাহেবের কানে তুলবো। জয়ন্ত দুই ভুরু কপালে উঠিয়ে বলল, কার কানে তুলবেন? লাট সাহেবের কানে। লাট সাহেব আপনার বিশেষ বন্ধু বুঝি? বন্ধু না হতে পারেন, কিন্তু লাট সাহেব আমাকে চেনেন। আমি তার সামনে ম্যাজিক দেখিয়েছি, তিনি আমাকে সার্টিফিকেট দিয়েছেন। এ কথা আমি বিশ্বাস করি। বিধুবাবু ক্রুদ্ধ স্বরে বললেন, দেখবেন সেই সার্টিফিকেট? নিশ্চয়ই দেখব। বিধুবাবু রেগে টং হয়ে ঘর থেকে বেরিয়ে গেলেন। সুন্দরবাবু বললেন, জয়ন্ত, আমি খুঁজতে কিছু বাকি রাখিনি। মণি এখানে নেই, আর অপেক্ষা করা মিছে। জয়ন্ত তাড়াতাড়ি ঘরের চারদিকে একবার চোখ বুলিয়ে নিলে। একদিকে একখানা চৌকি, তার উপরে ময়লা শতরঞ্জি পাতা। আরেকদিকে ছোট্ট একটা দেরাঝিন টেবিল, তার উপরে ব্লটিং প্যাড, দোয়াতদান ও পিনকুশন এবং খান্তিনেক চেয়ার। এছাড়া ঘরে আর কোনো আসবাব নেই। সে বললে, এ ঘরটাও খোঁজা হয়ে গেছে? এ ঘরে খোঁজবার কি আছে? এটা হচ্ছে বাইরের বৈঠকখানা, সর্বদাই খোলা পড়ে থাকে। বিধু এত নির্বোধ নয় যে এমন প্রকাশ্য জায়গায় অমন দামি রত্ন ফেলে রাখবে। আমি কৌশল করে বিধুকে এখান থেকে সরিয়ে দিলুম। যান, আপনারাও বাইরে যান শিগগির। জয়ন্ত একরকম জোর করে সুন্দরবাবু ও মানিককে ঠেলতে ঠেলতে ঘর থেকে বার করে দিলেন। সুন্দরবাবু বিরক্ত স্বরে বললেন, জয়ন্ত, ওর যত ছেলে খেলা। চলো আমরা রাস্তায় গিয়ে দাঁড়াই। মানিক সচমকে চেঁচিয়ে উঠল, আগুন আগুন! দেখা গেল বিধুবাবুর বৈঠকখানার জানলা দরজা দিয়ে হু হু করে বেরিয়ে আসছে পুঞ্জ পুঞ্জ ধোঁয়া। সুন্দরবাবু চেঁচিয়ে উঠলেন, আগুন আগুন! জয়ন্ত এক লাফে দরজার বাইরে এসে পড়ে বাড়ি ফাটিয়ে চিৎকার করলে, আগুন আগুন! পুলিশের অন্যান্য সব লোকও একসঙ্গে চিৎকার করতে লাগলো, আগুন আগুন আগুন! বিধুবাবু কোথা থেকে পাগলের মতো ছুটে এসে বৈঠকখানায় প্রবেশ করলেন ঝড়ের মতো। পর মুহূর্তেই আবার বেরিয়ে গেলেন। জয়ন্ত হাসি মুখে বললে, না, আগুন নয়, খালি ধোঁয়া। মানিক উঁকি ঝুঁকি মেরে বললে, ঘরের ভিতরে ও দুটো কি? জয়ন্ত বললে, কিছু না, স্মোক রকেট। আজ কালী পুজো কিনা, রকেট ছুটতে হয়। ও কি বিধুবাবু, পায়ে পায়ে সরে পড়বার চেষ্টা করছেন কেন? সুন্দরবাবু, ওকে গ্রেপ্তার করুন, পকেটে থিবর মণি আছে। এইবারে বিধুবাবু দৌড় মারবার চেষ্টা করলেন, কিন্তু ততক্ষণ দুদিক থেকে দুজন পাহারাওয়ালা তাকে ধরে ফেললেন। বিধুবাবু তাদের হাত ছাড়াবার চেষ্টা করতে করতে বললেন, আমার কাছে কিছু নেই।
জয়ন্ত এগিয়ে গিয়ে তাঁর পকেটে হস্তচালনা করে বললে, এটা কি বিধুবাবু? পিনকুশন। জয়ন্ত তখনই একখানা ছুরি বার করে কুশনের মখমল ফালা ফালা করে ফেললে এবং তার ভিতর থেকে বেরিয়ে পড়ল একখানা রক্তবর্ণের সমুজ্জ্বল রত্ন। জয়ন্ত বললে, এই দেখুন সুন্দরবাবু, ব্রহ্মরাজ থিবর পদ্মরাগমণি। সুন্দরবাবু চমৎকৃত হয়ে খানিকক্ষণ সেই অপূর্ব রত্নের দিকে তাকিয়ে রইলেন। তারপর অভিভূত কণ্ঠে বললেন, জয়ন্ত, জাদুকর কে? বিধু না তুমি? আবার জয়ন্তর ঘর। উদরভক্ত সুন্দরবাবুর সামনে এক প্লেট খাবার, চা ভক্ত মানিকের হাতে এক পেয়ালা চা, আর নস্যভক্ত জয়ন্তর হাতে নস্যের ডিবে। জয়ন্তর উক্তি, সুন্দরবাবু, মানিক, এ মামলায় চোর যে কে গোড়া থেকেই সেটা বোঝা গিয়েছে। সমস্যা ছিল একটি মাত্র, চোরাইমাল কোথায় লুকোনো আছে। চোরাইমাল বিধুর বাড়ির ভিতর থেকে বাইরে যায়নি, আমারও বিশ্বাস হলো তাই। কিন্তু বাড়ির কোথায় আছে সেই মণি? জিনিসটার দাম যতই বেশি হোক, আকার তো বড় নয়, কৌশলে লুকিয়ে রাখা খুবই সহজ। সাধারণভাবে খানা তল্লাশ করলে তাকে যে আবিষ্কার করা যাবে না, এটা আমি বুঝতে পেরেছিলাম। আর একটা সন্দেহ আমি করলুম। বিধু বেশ জানতো যে মোহনবাবু পুলিশে খবর দেবেন, আর পুলিশের সন্দেহ পড়বে তারই উপরে, এবং পুলিশ তার বাড়িতে খানা তল্লাশ করতে আসবে। সুতরাং কোনো গুপ্ত স্থানে মণিখানাকে লুকিয়ে সে পার পাবে না, কারণ পুলিশ এসে আগেই সন্ধান করবে বাড়ির কোথায় কোথায় গুপ্ত স্থান আছে। অতএব আমি আন্দাজ করলুম, বিধু যদি বুদ্ধিমান হয় তবে মণিখানাকে কৌশলে লুকিয়ে রাখবে কোনো প্রকাশ্য স্থানে। শেষ পর্যন্ত আমার আন্দাজটাই সত্য হয়ে দাঁড়িয়েছে। যখন শুনলুম যে বাড়ি তন্ন তন্ন করে খুঁজেও হারামণি মেলেনি, তখন আমার সন্দেহ পড়ল ওই বৈঠকখানার উপরেই। কারণ বৈঠকখানা হচ্ছে বাড়ির মধ্যে সবচেয়ে প্রকাশ্য জায়গা। গোড়া থেকেই আমি স্থির করেছিলুম, প্রকাশ্য বা অপ্রকাশ্য যে কোনো স্থানেই মণি লুকোনো থাক, তার ঠিকানা আদায় করব এই চোরের কাছ থেকে। অর্থাৎ রোগ ব্যক্ত হবে রোগীর নিজের মুখেই। কিন্তু কোন উপায়ে আমার এই উদ্দেশ্য সিদ্ধ হতে পারে? এই ভাবতে ভাবতে ধাঁ করে মাথায় এলো এই অগ্নি পরীক্ষার কথা। বাড়িতে হঠাৎ আগুন লাগলে লোকে সর্বাগ্রে সামলাতে চায় নিজের সবচেয়ে প্রিয় জিনিসকে। তখন আগুন দেখে সে আর সব জ্ঞান হারিয়ে ফেলে। এখানে আসবার আগে আমি বাজার থেকে কিনে এনেছি 2টো স্মোক রকেট। হাতে হাতে রকেটের মহিমা তো দেখলেন। বাড়িতে আগুন লেগেছে শুনেই বিধু প্রথমে ঝোঁকের মুখে পুলিশের কথা ভুলে ছুটে এলো এই মহামূল্য মণিখানি রক্ষা করতে। আমি উঁকি মেরে দেখলুম পাগলের মতো সে বাইরের ঘরে ঢুকে আর কোনো দিকে না তাকিয়ে পিনকুশনটি তাড়াতাড়ি টেবিলের উপর থেকে তুলে নিল। তখনই বুঝতে পারলুম পদ্মরাগ বিরাজ করছে ওই আলপিনের গদির মধ্যেই। সুন্দরবাবু, আপনার আর কিছু জিজ্ঞাসা আছে? সুন্দরবাবু বললেন, এমন আশ্চর্য অগ্নি পরীক্ষার কথা আর কখনো শুনিনি। কিন্তু আমি শুনেছি। কিরকম? প্রায় 2500 বছর আগে গ্রিস দেশে এক ভুবন বিখ্যাত পরমা সুন্দরী মেয়ে ছিলেন। তার নাম ফ্রাইন। প্রায় 2500 বছর? বাহ বাহ! সেই সময় একজন অমর শিল্পী ছিলেন, তার নাম প্রাক্সিতেলেস। তিনি একদিন বললেন, ফ্রাইন, তোমাকে আমি আমার হাতে গড়া একটি মূর্তি উপহার দিই। ফ্রাইন বললেন, কিন্তু আমি চাই তোমার গড়া সর্বোৎকৃষ্ট মূর্তি। শিল্পী বললেন, বেশ, তাই দেব। ফ্রাইন ভারী চালাক মেয়ে। শিল্পী তার কোন মূর্তিটিকে সর্বোৎকৃষ্ট বলে মনে করেন তা জানবার জন্য তিনি আমারই মতো অগ্নি পরীক্ষার আয়োজন করলেন। ফ্রাইনের একজন লোক হঠাৎ মিথ্যা খবর দিলে যে প্রাক্সিতেলেসের শিল্পশালায় আগুন লেগেছে। শিল্পী তখন সর্বাগ্রে রক্ষা করবার চেষ্টা করলেন তাঁর গড়া এরোসের মূর্তিটিকে। ফ্রাইন তখন বললেন, আমি চাই ওই মূর্তিটিকেই। বুঝেছেন সুন্দরবাবু, 20 শতাব্দীতে আমি ব্যবহার করেছি প্রায় 2500 বছর আগেকার এই পুরাতন অগ্নি পরীক্ষার পদ্ধতি। কেমন, ভুল করেছি কি?
সুন্দরবাবু বললেন, ভুল কি হে, তুমি তো বাহাদুর। হ্যাঁ? এইরকম আরও গল্প শুনতে সাবস্ক্রাইব করুন নোয়া গল্প জাহাজ, প্রেস করুন বেল আইকন।